আজকের এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা চরম বাস্তব সত্য মনে করিয়ে দিতে চাই। গত এক শতাব্দী ধরে যারা আমাদের সভ্যতাকে, আমাদের নীতি নৈতিকতাকে এবং আমাদের অর্থনীতিকে শাসনের চোখে দেখে এসেছে, আজ তারাই দিল্লির দরজায় দাঁড়িয়ে আছে, লাইন দিচ্ছে। হ্যাঁ, আমি ইউরোপের কথা বলছি। যে ইউরোপ একসময় ভারতকে সাপুরের দেশ বা বড়জোর একটা বড় বাজার মনে করত, সেই ইউরোপ আজ বুঝে গেছে যে চীনের উপর ভরসা করলে তাদের পতন অনিবার্য। আমেরিকার ট্যারিফ ওয়ারের সামনে দাঁড়িয়ে তাদের অস্তিত্ব সংকটে। আজ ভারত কোনো করুণা চাইছে না, ভারত আজ তার শর্তে বিশ্ব শাসন করতে চলেছে। এই ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসলে কোনো সাধারণ অর্থনৈতিক চুক্তি নয়। এটি হলো কয়েকশো বছরের পুরনো ওয়েস্টার্ন ডোমিনেন্সের কফিনে শেষ পেরেক। আজ কি আপনারা তৈরি এই ঐতিহাসিক পরিবর্তনের আসল রূপটা দেখতে, যেখানে ভারত কোনো বিকল্প নয়, বরং ভারতই এখন একমাত্র পথ? নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আমাদের চ্যানেলে আমরা কোনো চমকপ্রদ ভিডিও স্ক্রিপ্ট বা খবরের কাগজের হেডলাইন দেখিয়ে সস্তা জনপ্রিয়তা খুঁজি না। আমরা বিশ্বাস করি লজিক, হিস্ট্রি এবং গ্রাউন্ড রিয়েলিটিতে। আজ আমরা এমন এক সত্যের ব্যবচ্ছেদ করব যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমে আপনারা এড়িয়ে গেছেন। আজকের বিষয়, কিভাবে ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা বা হিপোক্রেসি আজ ধূলিসাৎ হয়ে গেল ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির সামনে। কোনো ভূমিকা নয়, চলুন সরাসরি ঢুকে পড়ি আজকের গভীর জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। গত 2 দশক ধরে ইউরোপীয় ইউনিয়ন একটা ঘোরের মধ্যে ছিল। তারা ভেবেছিল চীনের সস্তা লেবার আর বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ব্যবহার করে তারা নিজেদের পকেট ভরবে। কিন্তু কোভিড-19 এবং পরবর্তী সময়ে সাপ্লাই চেন শক তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বেজিংয়ের ওপর এই অতিরিক্ত নির্ভরতা আসলে একটা বিষবৃক্ষ। ইউরোপের বড় বড় অর্থনীতি, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স, আজ বুঝতে পারছে যে চীন শুধু একজন ট্রেড পার্টনার নয়, চীন আসলে তাদের অস্তিত্বের জন্য একটা থ্রেট বা হুমকি। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব যা বলেছেন তা শুনে গোটা বিশ্বের ডিপ্লোম্যাটদের কপালে ভাঁজ পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইউরোপ এখন আর ডিরিস্কিং ফ্রম চায়না নিয়ে ভাবছে না। তারা এখন এমন এক পার্টনার খুঁজছে যারা নির্ভরযোগ্য। তিনি ভারতের নাম মুখে না নিলেও পুরো বিশ্ব জানে যে দক্ষিণ এশিয়ায় আজ ভারতের থেকে বড় কোনো নির্ভরযোগ্য শক্তি নেই। ইউরোপ আজ দেউলিয়া হওয়ার পথে, তাদের এনার্জি ক্রাইসিস তুঙ্গে। আর ঠিক সেই মুহূর্তে তারা ভারতের দিকে হাত বাড়াচ্ছে। কেন? কারণ তারা জানে ভারত অন্য কারো মতো ট্রেডকে উইপনাইজ করে না। ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ভারত 19 শতকের ভারত নয়। আমরা এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই 3য় স্থানে পৌঁছাতে চলেছি। ইউরোপের এই যে হঠাৎ করে ভারতের প্রতি প্রেম, এর পেছনে ভালোবাসা নেই, আছে তাদের বাঁচার তাগিদ। ইউরোপ আজ এক অদ্ভুত ত্রিমুখী সংকটে দাঁড়িয়ে। প্রথমত, চীনের সাথে তাদের সম্পর্ক এখন তলানিতে। দ্বিতীয়ত, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ থ্রেট তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকা ফার্স্ট পলিসির কারণে ইউরোপ বুঝে গেছে যে ওয়াশিংটন আর তাদের জন্য সেফ হেভেন নয়। আর দ্বিতীয়ত, রাশিয়ার সাথে তাদের বিবাদ তাদের এনার্জি সেক্টরকে পঙ্গু করে দিয়েছে। এই 3টি বড় বড় ধাক্কার পর ইউরোপের সামনে চতুর্থ কোনো রাস্তাই খোলা ছিল না। ভারতের দিকে ঝোঁকার পেছনে ভারতের কয়েকটা শক্ত খুঁটি আছে। ভারতের ইয়ং পপুলেশন, ভারতের হিউজ ডোমেস্টিক মার্কেট এবং ভারতের প্রেডিক্টেবল পলিসি। কিন্তু এর চেয়েও বড় কথা হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত কোনো ব্লকের অংশ নয়। ভারত রাশিয়ার সাথেও কথা বলে, আবার আমেরিকার সাথেও হাত মেলায়। ইউরোপ এখন ভারতের এই নিরপেক্ষ এবং শক্তিশালী অবস্থানকে সম্মান করতে বাধ্য হচ্ছে। এখানে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই। ইউরোপীয় ইউনিয়ন এতদিন ভারতকে নিয়ে যে ডেভেলপিং নেশনের ট্যাগ লাগিয়ে রাখত, আজ তারা সেই ট্যাগ খুলে ভারতের সামনে লাল গালিচা বিছিয়ে দিচ্ছে। এটা ভারতের কূটনীতির জয়। এটা আমাদের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল, যা গত 1 দশকে তিল তিল করে গড়ে তোলা হয়েছে। বিষয়টা সহজভাবে বোঝার জন্য একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন আপনার পাড়ায় 2টো দোকান আছে। একটা দোকানের মাল খুব সস্তা, কিন্তু দোকানদার যে কোনো সময় আপনার জিনিস আটকে দিতে পারে। সে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে
এবং সুযোগ পেলেই আপনার শত্রুপক্ষকে সাহায্য করে। অন্যদিকে আর একটা দোকান আছে যারা হয়তো শুরুতে একটু ধীরে কাজ করত, কিন্তু তাদের মান উন্নত, তারা কথায় পাকা এবং বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়েছে। আপনি কার কাছে যাবেন? ইউরোপ এতদিন প্রথম দোকানদার অর্থাৎ চীনের মোহে অন্ধ ছিল, কিন্তু আজ যখন তাদের ঘর পুড়ছে তখন তারা বুঝতে পারছে যে ওই দ্বিতীয় দোকানটির অর্থাৎ ভারতই ছিল তাদের আসল বন্ধু। ভারত আজ শুধু একটা বাজার নয়, ভারত আজ গ্লোবাল সাপ্লাই চেনের মেরুদণ্ড। অ্যাপেল থেকে শুরু করে বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানি আজ ভারতে তাদের বেস তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়ন এটা খুব ভালো করেই জানে যে যদি তারা আজ ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ স্বাক্ষর না করে, তবে আগামী 10 বছর পর তারা প্রতিযোগিতায় কয়েক আলোকবর্ষ পিছিয়ে যাবে। ভারতের এই সেফ বেট ইমেজটা তৈরি হয়েছে আমাদের গণতন্ত্র এবং আইনের শাসনের জন্য, যা চীনের কাছে নেই। এবার কিছু তথ্য বা ডেটার দিকে নজর দেওয়া যাক, যা শুনলে একজন ভারতীয় হিসেবে আপনার বুক গর্বে ভরে উঠবে। 2024-25 সালে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $136.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভারতের রপ্তানি বা এক্সপোর্ট হলো প্রায় $75.8 বিলিয়ন এবং আমদানি হলো $60 বিলিয়ন কাছাকাছি। অর্থাৎ ইউরোপের সাথে বাণিজ্যে ভারত অলরেডি ট্রেড সারপ্লাসের দিকে এগোচ্ছে। আমরা তাদের থেকে নিচ্ছি কম, দিচ্ছি বেশি। এখন প্রশ্ন হলো, এই এফটিএ হলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন যদি এই চুক্তি সফলভাবে কার্যকর হয় তবে এই বাণিজ্যের পরিমাণ খুব সহজেই $200 থেকে $250 বিলিয়ন ছাড়িয়ে যাবে। ভাবুন একবার, ভারতের টেক্সটাইল, ভারতের ফার্মাসিউটিক্যালস এবং ভারতের এগ্রিকালচারাল প্রোডাক্টস কোনো বাধা ছাড়াই ইউরোপের বাজারে ঢুকবে। এতে ভারতের লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আজ ইউরোপের ওষুধের দোকানে ভারতের তৈরি ওষুধ জীবন বাঁচাচ্ছে। ইউরোপের টেক জায়ান্টগুলো ভারতের আইটি সার্ভিসের উপর দাঁড়িয়ে আছে। এই গাণিতিক বাস্তবতা ইউরোপকে আজ দিল্লির সামনে মাথা নত করতে বাধ্য করেছে। এবার আসি একটু তিতো কথায়। ইউরোপীয় ইউনিয়ন বছরের পর বছর ধরে ভারতকে জ্ঞান দিয়ে এসেছে। কখনো হিউম্যান রাইটস, কখনো লেবার লজ, আবার কখনো কার্বন ফুটপ্রিন্ট বা পরিবেশের দোহাই দিয়ে তারা ভারতের অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজ যখন তাদের নিজেদের অর্থনীতি ধুঁকছে, যখন তাদের শিল্প কারখানা বন্ধ হওয়ার মুখে, তখন সেই নীতিবাক্যগুলো কোথায় গেল? এখন হঠাৎ করে ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠল কি করে? এটাই হলো পশ্চিমী দুনিয়ার আসল রূপ, যাকে বলা হয় ওয়েস্টার্ন হিপোক্রেসি। যখন তাদের প্রয়োজন হয় তখন তারা সব আদর্শ ভুলে গিয়ে ব্যবসার টেবিলে বসে। ভারত আজ তাদের এই দ্বিচারিতাকে খুব ভালো করে চিনে গেছে। তাই ভারত আজ পরিষ্কারভাবে বলছে, তোমাদের লেকচার বা জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। আমরা মার্কেট দেব, আমাদের ম্যান পাওয়ার দেব, আমরা ইনভেস্টমেন্ট দেব, কিন্তু সব হবে আমাদের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট মেনে। আজ ভারত কোনো ভ্যালিডেশন বা শংসাপত্র চাইছে না। আমরা আজ নিজেদের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে পথ দেখাচ্ছি। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও আজ এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়েছে। ফ্রান্স চাইছে ভারতের সাথে আগে ডিল করতে, আবার জার্মানি চাইছে ভারতের ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভাগ বসাতে। ফিনল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো ছোট দেশগুলোও এখন ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল ইন্ডিয়ার মডেলকে কপি করতে চাইছে। কেন এই হুড়োহুড়ি? একেই বলে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। ইউরোপ জানে যে যদি তারা দেরি করে তবে জাপান, ব্রিটেন বা মিডল ইস্টের দেশগুলো ভারতের সাথে সমস্ত লাভজনক চুক্তি আগেভাগেই সেরে ফেলবে। ভারত আজ গ্লোবাল পলিটিক্সের সেই সুন্দরী কন্যা, যার সাথে বন্ধুত্ব করার জন্য সারা বিশ্ব লাইন দিচ্ছে। আর এই লাইনে থাকার জন্যই ইউরোপ আজ তাদের দীর্ঘদিনের জেদ এবং ইগো ত্যাগ করতে বাধ্য হচ্ছে। ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সার্ভিস সেক্টরের এই যে ডাবল অ্যাটাক, এটা সামলানোর ক্ষমতা বর্তমানে বিশ্বের আর কোনো দেশের নেই। এই এফটিএ চুক্তির গুরুত্ব শুধু ভারত বা ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা ওয়াশিংটন বা আমেরিকার জন্যও একটা বড় বার্তা। গত কয়েক বছরে আমেরিকা যেভাবে ট্যারিফ বা স্যাংশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাতে ভারত এবং ইউরোপ উভয় বিরক্ত। এই চুক্তির মাধ্যমে ভারত এবং ইউরোপ বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে বিশ্ব অর্থনীতি চালানোর জন্য সবসময় হোয়াইট হাউসের অনুমতির প্রয়োজন নেই। এটা এক ধরনের নরম বিদ্রোহ। আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমুখী বিশ্বের কথা বলি, যেখানে কোনো একটি দেশ মোড়লগিরি করতে পারবে না। ভারত আজ সেই বহুমুখী বিশ্বের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। ভারতের এই স্বাধীন বিদেশ নীতি বা স্ট্র্যাটেজিক সভারেনিটি
আজ সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অনুপ্রেরণা। আমেরিকা হুমকি দিতে পারে, কিন্তু ভারত আজ সেই হুমকির পাল্টা দেওয়ার ক্ষমতা রাখে। ইতিহাসের পাতায় ফিরে তাকালে আমরা দেখব ইউরোপীয় শক্তিগুলো একসময় ভারতকে শোষণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছিল। আমাদের সম্পদ লুটে তারা তাদের নিজেদের প্রাসাদ বানিয়েছিল। কিন্তু সময় বড় অদ্ভুত। আজ সেই ইউরোপের দেশগুলো ভারতের দরজায় এসে বিনিয়োগের ভিক্ষা চাইছে। এটা একদিনে হয়নি। ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্প, পিএলআই স্কিম এবং আমাদের পরিকাঠামো উন্নয়নের যে বিপ্লব গত 10 বছরে ঘটেছে, তা ভারতকে আজ এই উচ্চতায় বসিয়েছে। একসময় ভারতের জিডিপি ছিল বিশ্ব অর্থনীতির নগণ্য। আজ সেই ভারত জাপানকে পেছনে ফেলে দিয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম। আমরা যখন ইতিহাস লিখব তখন এই সময়কালকে বলা হবে দ্য ইন্ডিয়ান সেঞ্চুরি। ক্ষমতার পেন্ডুলাম আজ পশ্চিম থেকে পূর্ব দিকে সরে এসেছে, আর এই পরিবর্তনের কাণ্ডারি হলো আমাদের ভারত। যারা এখনও ভারতের ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেন, তাদের জন্য এই এফটিএ চুক্তি হলো এক কড়া জবাব। পরিশেষে একটা কথাই বলবো, ইন্ডিয়া ইইউ ট্রেড এগ্রিমেন্ট কোনো সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়। এটি একটি সংকেত যে ভারত এখন আর কারো অনুগামী নয়, ভারত এখন নেতৃত্ব দিচ্ছে। এটি একটি সতর্কবার্তা যে পুরনো বিশ্বশক্তিদের এখন ভারতের সাথে তাল মিলিয়ে চলতে শিখতে হবে। আর এটি একটি সুযোগ তাদের জন্য যারা ভারতের উন্নয়নের মিছিলে সামিল হতে চায়। ভারত আজ কোনো শক্তির সামনে মাথা নত করে না, বরং ভারত আজ বিশ্বকে মাথা তুলে বাঁচতে শেখাচ্ছে। ইউরোপের এই যে বদলে যাওয়া সুর, এটা ভারতের শক্তির জয়গান মাত্র। মনে রাখবেন, ইতিহাস কোনো টিভি স্টুডিওতে তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় এই ধরনের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। আমি সুশোভন, আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব। ভারতের এই যে উত্থান, এই যে ইউরোপকে আমাদের শক্তির কাছে নতি স্বীকার করতে দেখা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আরও গবেষণামূলক ভিডিও তৈরিতে সাহায্য করে। ভারত আজ বিশ্বমঞ্চে তার আসল আসনটি দখল করতে শুরু করেছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।